স্থানীয় সরকার নয়, আগে জাতীয় নির্বাচন নিয়ে ভাবছে কমিশন। প্রয়োজনীয় সংস্কার দ্রুত শেষ করে নির্বাচন চায় বিএনপি। নিশিরাতের ভোট নিয়ে অনুসন্ধানে নামছে দুদক। আওতায় থাকবে নির্বাচনী কর্মকর্তা, জেলা প্রশাসক সহ আইন শৃঙ্খলা বাহিনী। জুলাই অভ্যুত্থানে অপরাধের বিচার ট্রাইব্যুনালেই হবে। জিয়াউল আহসানের আবেদন খারিজ। হাসিনার বিরুদ্ধে ভীতি সৃষ্টির অভিযোগ। দ্রুত মালয়েশিয়া পাঠানোর দাবি আটকে পড়া কর্মীদের। ইপলে যেতে পারে প্রথম গ্রুপ। শাহবাগ ছাড়ল ম্যাথস শিক্ষার্থীরা। এবং বিপিএল এ স্বরূপে ফিরেছে ঢাকা ক্যাপিটালস। স্বাগতিক চিটাগং কিংসের বিপক্ষে 8 উইকেটের জয়। টেবিলের সেরা 4-এ পেরেরার দল। সংবাদ রাতে দেখছিলেন একেএসটিএমডি বার সংবাদ শিরোনাম। সঙ্গে আছি আমি শারমিন নাজরী। এবারে বিস্তারিত। স্থানীয় সরকার নয়, আগে জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ভাবছে নির্বাচন কমিশন, জানালেন নির্বাচন কমিশনার আব্দুর রহমান এল মাসুদ। বুধবার বরিশালে ভোটার তালিকা হালনাগাদ নিয়ে মতবিনিময় সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে কথা বলেন তিনি। ইসি মাসুদ বলেন, এতদিন মানুষের মধ্যে অনীহা ও ভোটের গ্রহণযোগ্যতা প্রশ্নবিদ্ধ ছিল। সেই জায়গা থেকে উত্তরণ ঘটিয়ে গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেওয়ার জন্য প্রতিশ্রুতিবদ্ধ ইসি। দেশজুড়ে 35,000 তথ্য সংগ্রহকারী হালনাগাদে কাজ করছেন জানিয়ে তিনি আরো বলেন, তাদের আরো দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে। আমরা মূলত এখন জাতীয় সংসদের নির্বাচন নিয়েই বেশি ভাবছি। জাতির কাছে আমরা ওয়াদাবদ্ধ। এতদিন ভোট সম্পর্কে যে মানুষের মধ্যে যে অনীহা ছিল বা এতটা মনোযোগ ছিল না, গ্রহণযোগ্যতার প্রশ্নবিদ্ধ ছিল, আমরা সেই জায়গা থেকে উত্তরণ ঘটিয়ে একটা সঠিক, সুন্দর, মানুষের কাছে গ্রহণযোগ্য একটা নির্বাচন দেওয়ার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। প্রয়োজনীয় সংস্কার দ্রুত শেষ করে নির্বাচন চায় বিএনপি। নেতারা বলছেন, জনগণের হাতে ক্ষমতা ফিরিয়ে দিতে সংস্কার ঝুলিয়ে রাখা ঠিক হবে না। সরকারকে দ্রুত গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দেওয়ার আহ্বান জানিয়ে তারা বলেন, গণতান্ত্রিক সরকার এখনো না আসায় সবকিছু স্বাভাবিক অবস্থায় ফেরা কঠিন হবে। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন নেতারা। সাইফুল রিপনের প্রতিবেদন। বুধবার গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে লিয়াজু কমিটির বৈঠকে অংশ নেয় খেলাফত মজলিস। বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে 2025 সালেই জাতীয় নির্বাচনের দাবি জানান খেলাফত মজলিস নেতারা। প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করে 2025-এর মধ্যে জাতীয় নির্বাচন ব্যবস্থা করা। বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে জনগণের ক্ষমতা ফিরিয়ে দেয়া বিগত 16 বছরের গণতান্ত্রিক আন্দোলন ও গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা। জনগণের হাতে ক্ষমতা ফিরিয়ে দেওয়াটা জরুরি। এর জন্য যেসব সংস্কার প্রয়োজন, গুরুত্বপূর্ণ, এই সংস্কারগুলি তো আমরাও চাচ্ছি এবং সেটা যত দ্রুত সম্ভব। এটাকে ঝুলিয়ে রাখা ঠিক হবে না। লন্ডন বিএনপির সাধারণ সম্পাদক আবেদ রাজা সহ নেতাকর্মীদের সঙ্গে নিয়ে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। পরে তিনি বলেন, আওয়ামী লীগকে জনগণের কাছে পরীক্ষা দিতে হবে তারা গণতন্ত্রে বিশ্বাস করে কিনা। আমরা বিশ্বাস করি এই সরকার, তাদের উপরে যে গুরু দায়িত্ব অর্পিত হয়েছে, সে গুরু দায়িত্ব হচ্ছে বাংলাদেশের মানুষকে গণতন্ত্র ফিরিয়ে দিতে হবে। নির্বাচন আগামীতে করবে কি করবে না সেটা তো প্রশ্ন নয়। প্রশ্ন হচ্ছে আগে আওয়ামী লীগ সত্যিকার অর্থে তারা গণতন্ত্রে বিশ্বাস করে কিনা তার পরীক্ষা আগে আজকে বাংলাদেশে 18 কোটি মানুষ। জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভায় অংশ নেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বলেন, গণতান্ত্রিক প্রক্রিয়ার বাইরে গিয়ে অন্য কিছু করার চেষ্টা জনগণের মনে সন্দেহ সৃষ্টি করবে। 20 জন ওয়াইজ মানুষ বসে বাংলাদেশের আগামী দিনের বাংলাদেশের কি হওয়া উচিত, কি হওয়া উচিত নয় নির্ধারণ করার কোনো সুযোগ নেই। কিছু হলে সুযোগ একমাত্র হচ্ছে আপনাকে জনগণের কাছে যেতে হবে, ম্যান্ডেট নিতে হবে, সংসদে আনতে হবে, সেখানে পাশ করতে হবে। এটাই গণতন্ত্রের নিয়ম। গণতন্ত্রের কথা বললে আপনি গণতন্ত্রের বিপরীতগামী যদি কাজ করে থাকেন সেটা তো গ্রহণযোগ্য হবে না। বাংলাদেশের মানুষ সেটা গ্রহণ করবে। জনগণের ম্যান্ডেটের বাইরে কোনো সিদ্ধান্ত নিলে রাজনীতি ভুল পথে যাবে, সেই সঙ্গে পতিত ফ্যাসিস্টের ফিরে আসার পথ খুলে যাবে বলে মন্তব্য করেন আমির খসরু মাহমুদ চৌধুরী। ফ্যাসিস্টের জন্য পথ খুলে দিতে চাইলে অন্য পথে চলুন। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা।
2018 সালে নিশিরাতের ভোটের সঙ্গে জড়িত জেলা প্রশাসক, আইনশৃঙ্খলা বাহিনী ও নির্বাচন সংশ্লিষ্ট সব কর্মকর্তার বিরুদ্ধে অনুসন্ধানে নামছে দুর্নীতি দমন কমিশন। এদিকে সাবেক মন্ত্রী তাজুল ইসলাম ও তার স্ত্রীর বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন ও মানি লন্ডারিং এর মামলা করেছে সংস্থাটি। এছাড়া সালমান এফ রহমানের টাকা পাচারকারী ব্রিটিশ দ্বৈত নাগরিক তারেক আলমকে আটক করেছে দুদক। ফাহিম ইউসুফের প্রতিবেদন। ভোট ডাকাতি, নিশি ভোট সহ নানা অভিযোগে দুষ্ট 2018 সালের নির্বাচন। তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যক্ষ নির্দেশনায় অনুষ্ঠিত হয় সেই বিতর্কিত নির্বাচন। 2018 সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচন পুরোটাই ছিল প্রশ্নবিদ্ধ। এসব অভিযোগের প্রেক্ষিতে তৎকালীন নির্বাচন কমিশনের কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর সব সদস্যদের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুদক। 2018 সনে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ক্ষমতার অপব্যবহার, অপরাধমূলক অসদাচরণ, জাল জালিয়াতি, দিনের ভোট রাতে করা এবং আর্থিক লেনদেনের মাধ্যমে সংসদ সদস্য নির্বাচনের অভিযোগের বিষয়ে অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এদিকে 35টি ব্যাংক হিসাবে 139 কোটি টাকার বেশি অবৈধ সম্পদ অর্জন ও মানি লন্ডারিং এর অভিযোগে সাবেক মন্ত্রী তাজুল ইসলাম ও তার স্ত্রী ফৌজিয়া ইসলামের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। প্রাক্তন মন্ত্রী, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় ঢাকার বিরুদ্ধে আয়ের উৎস আড়াল করে মানি লন্ডারিং সংক্রান্ত অপরাধ করায় তার বিরুদ্ধে সংশ্লিষ্ট আইন ও ধারায় আজ একটি মামলা রুজু হয়েছে। 17 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে অতিরিক্ত কর কমিশনার কাজী আবু মাহমুদ ফয়সাল, তার স্ত্রী সহ 14 জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুদক। কাজী আবু মাহমুদ ফয়সাল বগুড়া সরকারি কর্মচারী হিসাবে জাতীয় রাজস্ব বোর্ডে কর্মরত থাকা অবস্থায় তার পদমর্যাদার অপব্যবহার করে ঘুষ ও দুর্নীতির মাধ্যমে নিজের অবৈধ উপায়ে অর্জিত অর্থ স্থানান্তর, রূপান্তর সংক্রান্ত মানি লন্ডারিং অপরাধ করায় তাদের সকলের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইন ও ধারা অনুযায়ী আরও একটি মামলা রুজু করা হয়েছে। এছাড়াও 100 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আনোয়ার আলীর বিরুদ্ধে অনুসন্ধানে নেমেছে সংস্থাটি। আর সকালে সালমান এফ রহমানের 1000 কোটি টাকা পাচারকারী ব্রিটিশ দ্বৈত নাগরিক তারেক আলমকে হযরত শাহজালাল বিমানবন্দর থেকে আটক করেছে দুদক। অনেক ধন্যবাদ। ফাহিম ইউসুফ, দেশ টিভি, ঢাকা। জুলাই আগস্ট অভ্যুত্থানে সংঘটিত অপরাধের বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চলবে। এখতিয়ার চ্যালেঞ্জ করে গণহত্যা অভিযুক্ত সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের আবেদন খারিজ করে এই আদেশ দিয়েছেন আদালত। চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, জুলাই গণহত্যার বিচার কাজ প্রভাবিত করতে বিদেশে বসে শেখ হাসিনার উস্কানিমূলক বক্তব্যে তদন্তে ব্যাঘাত ঘটছে। সাবরিনা মজুমদারের প্রতিবেদন। গেল 16 বছরে ঘটা গুম, হত্যা, অপহরণ সহ নানা অপকর্মের নকশাবিদ সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান। জুলাই আগস্ট গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধেও অভিযুক্ত তিনি। কারাগারে বসে ট্রাইব্যুনালে বিচারের এখতিয়ার চ্যালেঞ্জ এবং খালাসের আবেদন করেন তিনি। বুধবার তার করা আবেদন খারিজ করে দেন ট্রাইব্যুনাল। সেই সঙ্গে খালাস চেয়ে আবেদনও খারিজ করা হয়। শুনানিতে চিফ প্রসিকিউটর বলেন, ট্রাইব্যুনালের এখতিয়ার ও আইন চ্যালেঞ্জ করতে হাইকোর্টে যেতে হবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এটি করার কোনো সুযোগ নেই। কোর্ট আজকে তাদের এই পিটিশনটা সামারিলি রিজেক্ট করেছেন, খারিজ করে দিয়েছেন। যে কয়েকটা কথা বলে কোর্ট তাদের পিটিশন খারিজ করেছেন, তার মধ্যে একটা হচ্ছে যে আইন দ্বারা এই ট্রাইব্যুনালটা প্রতিষ্ঠিত, অর্থাৎ 1973 সালের ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্ট, সেই আইনের বৈধতা বা সেই আইনের কোনো সংশোধনের বৈধতা চ্যালেঞ্জ করার জায়গায় এই ট্রাইব্যুনাল নয়। কোনো আইন যদি সংবিধানের সাথে অসামঞ্জস্যপূর্ণ হয় বা চ্যালেঞ্জ করার প্রশ্ন আসে, তাহলে অবশ্যই তাকে সাংবিধানিক আদালতে যেতে হবে। তারা না করে এই কোর্টে বিচারিক আদালতে এসেছেন, এটা মিসকনসিপ্ট। আর উচ্চ আদালতে যাওয়ার কথা বলেন জিয়াউল আহসানের আইনজীবী। আর্টিকেল 47-এ শুরু করা আছে যুদ্ধ অপরাধীদের বিচারের জন্য। এটাই হচ্ছে বেসিক জিনিস। আমি যুদ্ধ অপরাধী না, এই আইনটাই তৈরি হয়েছে যুদ্ধ অপরাধীদের বিচার করার জন্য। আমি তো যুদ্ধ অপরাধী না। এদিকে জুলাই আগস্ট গণহত্যার বিচার কাজকে ব্যাহত করতে আদালতের আদেশ অমান্য করে বিদেশে বসে শেখ হাসিনা উস্কানিমূলক বক্তব্য দিচ্ছেন। বিষয়টি ট্রাইব্যুনালের নজরে আছে বলেও জানান চিফ প্রসিকিউটর। সাবরিনা মজুমদার, দেশ টিভি, ঢাকা। বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সম্মেলনের দ্বিতীয় দিনের অনুষ্ঠানে অংশ নিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস।
বুধবার সুইজারল্যান্ডের দাভোসে সম্মেলনের বিভিন্ন অধিবেশনের পাশাপাশি সাইড লাইনে বিশ্ব নেতাদের সঙ্গে বৈঠক করেন তিনি। নাফিয়া ফারজানা রিপোর্ট। বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সম্মেলনে সুইজারল্যান্ডের দাভোসে অবস্থান করছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সম্মেলনের দ্বিতীয় দিনে বিশ্ব নেতাদের সঙ্গে বিভিন্ন বৈঠকে অংশগ্রহণের মাধ্যমে ব্যস্ত সময় পার করছেন প্রধান উপদেষ্টা। সম্মেলনের ফাঁকে ডক্টর ইউনূসের সঙ্গে বৈঠক করেন জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাই কমিশনার ফিলিপ্পো গ্র্যান্ডি। জানান, রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধান খুঁজতে বাংলাদেশকে সহায়তা করবে ইউএনএইচসিআর। এদিকে ইউরোপীয় সেন্ট্রাল ব্যাংকের প্রধান ক্রিস্টিন লাগার্ডের সঙ্গে বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। বুধবার ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সভার ফাঁকে এ সংক্ষিপ্ত আলোচনা হয়। সম্মেলনের সাইডলাইনে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধান উপদেষ্টা। এদিকে সংযুক্ত আরব আমিরাতের দুবাই কালচার অ্যান্ড আর্টস অথরিটির চেয়ারপারসন শেখ লতিফা বিনতে মোহাম্মদ বিন রশিদ আল মাকতুমের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা। পরে সফরের সার্বিক বিষয়ে কথা বলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বাংলাদেশের ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন এখন পারফেক্ট। এখন দিস ইজ নাও হাই টাইম টু অ্যাট্রাক্ট ফরেন ইনভেস্টমেন্ট। আর আপনি জানেন এই যে বাংলাদেশের ইয়াং ছেলে মেয়েদের জন্য তারা যে জব চায় সেটার জন্য বাংলাদেশে প্রচুর ফরেন ইনভেস্টমেন্ট দরকার। প্রচুর ফরেন ইনভেস্টররা যেটা করে, তারা দেশে আসলে তারা প্রচুর হাই এন্ড জব তৈরি করে। সেই জবগুলো বাংলাদেশিদের জন্য খুব দরকার। এছাড়া ডক্টর ইউনূস বৈঠক করেছেন জার্মান চ্যান্সেলর ওলাফ শোলস, থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতাংতার্ন এবং মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে। ফিনল্যান্ডের প্রেসিডেন্ট স্টাবের সঙ্গেও বৈঠক করেন তিনি। নাফিয়া ফারজানা, নিউজ ডেস্ক, দেশ টিভি। এপ্রিলের মধ্যে আটকে পড়া কর্মীদের প্রথম ধাপে মালয়েশিয়া পাঠানোর প্রক্রিয়া শুরু হবে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ সচিব রুহুল আমিন। দুপুরে আন্দোলনে নামা কর্মীদের আশ্বস্ত করে তিনি আরও বলেন, এই নিয়ে দেশটির সঙ্গে আলোচনা চলমান রয়েছে। এর আগে কারওয়ান বাজারে সড়ক অবরোধ করেন আটকে পড়া শতাধিক কর্মী। পরে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় ঘেরাও করে তারা। নিয়াজ মোর্শেদের প্রতিবেদন। গেল বছরের 31শে মে মালয়েশিয়ায় কলিং ভিসায় কাজের সুযোগ পেলেও সিন্ডিকেটের কারণে আটকে পড়েন 18,000 কর্মী। দ্রুত পাঠানো সহ 4 দফা দাবিতে কারওয়ান বাজারে সড়ক অবরোধ করেন শতাধিক কর্মী। এ সময় কাফনের কাপড় পরে সড়কে অবস্থান নিয়ে নানা স্লোগান দেন তারা। মালয়েশিয়া যাওয়ার জন্য টাকা দিছিলাম, কেউ 5 লাখ 7 লাখ, কেউ 7.5 লক্ষ টাকাও দিছিল। আজ 2 বছর হয়ে যাচ্ছে, বা কেউ দেশে 1.5 বছর, আমরা এখনো যাইতে পারি না। আত্মীয় স্বজনের তিনি টাকা পয়সা নিয়ে কিস্তি নিয়ে টাকাগুলো জমা দিয়েছি, দিয়ে আমরা কিস্তি দিতে পারিতেছি না, আমাদের বাড়ির থাকতে পারিতেছি না। 8-9 মাস যেভাবে ঘুরাচ্ছে, অফিসে গেলে দালালের কাছে পাঠায়, দালালের কাছে গেলে এজেন্সি অফিসে পাঠায়, আমরা কোথাও ঠাই পাচ্ছি না। আমাকে খালি আশ্বাস দিয়ে বলিচ্ছে, খালি আশ্বাস দিয়ে আঁকিচ্ছে, ও মাসে মাসে হ্যান ত্যান ইত্যাদি করতে করতে এইদিকে আমাদের 1 বছর 1.5 বছর হয়ে যাচ্ছে, আমাদের যাওয়া হচ্ছে না। আমাদের তারিখ দিচ্ছে কিন্তু কোনো কাজ হয় নাই। এই জন্য আমরা রাস্তায় নেমেছি যে আমাদের দাবি না হওয়া পর্যন্ত আমরা রাস্তা ছাড়বো না, আমাদের মালয়েশিয়া পাঠানো হোক। পরে পুলিশের বাধায় সড়ক ছেড়ে দেয় আন্দোলনকারীরা। এক পর্যায়ে প্রবাসী কল্যাণ ভবনের দিকে যাত্রা করেন আন্দোলনকারীরা। পরে প্রবাসী কল্যাণ ভবন অবরোধ করে সরকারের কাছে সমস্যা সমাধানের দাবি জানায় তারা। সমাধান আসবে ততক্ষণ পর্যন্ত আমরা কেউ উঠবো না, বাড়ি ফিরবো না। তবে মন্ত্রণালয়ের সচিব তাদের আশ্বস্ত করেন, জানান মালয়েশিয়া সরকারের সঙ্গে আলোচনা চলছে। এপ্রিলের মধ্যে প্রথম ধাপ পাঠানোর প্রক্রিয়া শুরু হবে। যেভাবে আলোচনা চলছে খুব বেশি দেরি হবে না। আমরা আশা করছি যে এটা ফেব্রুয়ারিতেই আশা করছি আমরা মোডালিটিটা ঠিক করতে পারবো। আশা করি মার্চ এপ্রিল নাগাদ আমার মনে হয় যে আমরা ব্রেক থ্রু করতে পারবো। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার কথা জানান মালয়েশিয়াগামী আন্দোলনকারীরা। নিয়াজ মোর্শেদ, দেশ টিভি, ঢাকা।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের আশ্বাসে শাহবাগ মোড়ে আন্দোলনরত ম্যাথস শিক্ষার্থীরা কর্মসূচি স্থগিত করে সড়ক ছেড়ে দিয়েছে। এতে স্বাভাবিক হয়েছে যানবাহন চলাচল। কয়েক দফা প্রশাসনের সঙ্গে কথা বলে সমাধানে আশ্বাস না পেয়ে শাহবাগ মোড়ে অবস্থান নেন তারা। শিক্ষার্থীরা বলেন, দীর্ঘ 3 মাস একাডেমি ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ রেখে আন্দোলন করলেও তাদের দাবি পূরণ হয়নি। এই জন্য সরকারি বেসরকারি হাসপাতালে নিয়োগ, উচ্চশিক্ষায় সুযোগ, স্বতন্ত্র মেডিকেল শিক্ষা বোর্ড স্থাপন সহ 4 দফা দাবিতে ফের সড়কে নেমে আন্দোলন শুরু করেন। এই সময় বিভিন্ন স্লোগান দেন শিক্ষার্থীরা। এই কর্মসূচির কারণে সড়কটির একপাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। আমাদের এবার দাবি না আদায় হওয়া পর্যন্ত আমরা এবার রাজপথ থেকে উঠব না। আমাদের সকল যৌক্তিক বিষয়গুলো তারা জানেন, নতুন করে আর বলতে হয়নি। তারা আজকে সকল বিষয় জানেন, তাদের কাছে সকল ডকুমেন্টস আছে। তো তারা আমাদের সাথে, আমাদের সকল ডকুমেন্টসের সাথে আমাদের দাবির সাথে একত্র পোষণ করেছেন। দেশের বাণিজ্যিক ব্যাংক পূবালী ব্যাংক পিএলসির ঢাকা খামারবাড়ি শাখায় চালু করা হলো তাদের নতুন ইসলামী ব্যাংকিং কর্নার। বুধবার আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এই কর্নারে উদ্বোধন করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক সাইফুল আলম। অনুষ্ঠানে পূবালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলী বলেন, গ্রাহকদের চাহিদার কথা মাথায় রেখে ইসলামী নীতিমালা অনুযায়ী ব্যাংকিং সেবা প্রদান নিশ্চিত করতে তারা প্রতিশ্রুতিবদ্ধ। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে পূবালী ব্যাংকের ইসলামী ব্যাংকিং উইং প্রধান দেওয়ান জামিল মাসুদ, ঢাকা উত্তর অঞ্চলের অঞ্চল প্রধান AKM আব্দুর রকিব সহ ঊর্ধ্বতন কর্মকর্তা ও স্থানীয় বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। দেখছেন সংবাদ রাত।